স্বীকৃতি স্বরূপ উনি যুক্তরাজ্য থেকে টেরি বেকার একটা পুরস্কার পেয়েছেন। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমরা কিছুক্ষণ আগে বক্তব্য শুনলাম হাসবি চৌধুরী, আমার অত্যন্ত আপনজন ছোট ভাই। সে রাজনীতি করলেও সমাজের বিভিন্ন দাবি দাবা নিয়ে কাজ করে। উনি বৃন্দাবন সরকারি কলেজ ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমরা একজন শিক্ষকের বক্তব্য শুনলাম, অভিভাবকদের বক্তব্য শুনলাম, এবং এখানে আমার বন্ধু আছে, তারপরে আমার অনেক সিনিয়র মানুষজন আছেন। কিছুক্ষণ আগে আফরোজ ভাই দেখেছিলাম, আফরোজ ভাই আছে কিনা আছেন। আফরোজ ভাই আমার অত্যন্ত, আমরা একই স্কুলে লেখাপড়া করেছি, আমার ছাত্র আছে, অর্থাৎ সব মিলে একটা পারিবারিক আমেজে একটা অনুষ্ঠান। তো এখানে যে জিনিসটা হচ্ছে, আমি জাস্ট দু একটা কথা বলে শেষ করবো। আপনারা অনেকক্ষণ যাবত এখানে বসে আছেন, যেহেতু ইকবাল ভাই বলেছেন যে আমি সিলেট থেকে এসেছি, সকালে এসেছি ওই অনুষ্ঠানের উপরে কিন্তু আছে। তো এবং এরপরে আরেকটা অনুষ্ঠান করে আমি সিলেটে চলে যাবো আজকে। তো যাই কিছু বক্তব্য রাখবো, এরপরে আপনারা বৃত্তিপ্রাপ্ত ছেলেরা বক্তব্য নেবেন। আমার বক্তব্যটা এখানে যারা শিশুরা আছেন তারা হয়তো বা এই জিনিসগুলা বুঝবে না। তো আমি যে বক্তব্য কথাগুলো বলবো, দু একটা কথায় আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি। এখানে দেখেন যে জয়ন্তদা কিছুক্ষণ আগে, উনি অনেক বড় মাপের মানুষ। জয়ন্তদার কিন্তু এখানে থাকার কথা না। উনি আসছিলেন অভিগঞ্জে, আমারে ফোন দিছে যে শাকিল তুমি কোথায়। উনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান, ইমিডিয়েট পাস্ট বিভাগীয় প্রধানে কয়েকদিন আগে ওনার দায়িত্ব শেষ হয়েছে। ওনার শাশুড়ি হচ্ছেন মঞ্জুশ্রী চৌধুরী। আপনারা ওই যে বাংলা বইয়ে দেখবেন ওনার গদ্য পড়ানো হয়, ওনার শাশুড়ি। ওনার ওয়াইফ আপনার ঈশিতা দস্তিগার জাহাঙ্গীরনগর থেকে পিএইচডি করেছে নৃতত্ব নিয়ে। আপনি দেখবেন এই যে প্রথম আলো এবং সমকালে প্রায় তার কলাম ওঠে, অভিগঞ্জের কৃতি সন্তান। সে আমাকে ফোন দিয়েছিল, শাকিল তুমি কোথায়। আমি বললাম যে ভাই আমি তো একটা অনুষ্ঠানে, চলে আসছেন, যে আসলে খুব খুশি হবো। ওই চলে আসছে, তার ট্রেনও হচ্ছে 7টার সময়, ওই এখান থেকে ডাইরেক্ট কিন্তু সে ট্রেন ধরতে চলে গেছে। তো উনি কিন্তু খুব মূল্যবান কতগুলো কথা বলছেন। এবং এখন দেখেন, আগে আমরা যখন আমাদের সময়ও, আমি 95-তে বৃন্দাবন সরকারি কলেজ থেকে পাশ করি, এবং তখন বিশ্ববিদ্যালয় ছিল 8টা সারা বাংলাদেশে। এবং এরপর আগে শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় দুইটাই একই সাথে হয় 1991 সালে। এর আগে বিশ্ববিদ্যালয় ছিল 6টা। আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে 54টা পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে 116টা, এবং আরো কতগুলো কিন্তু পাইপলাইনে। আরো 15টা পাবলিক বিশ্ববিদ্যালয় যে কোনো সময় ঘোষণা হবে এবং কার্যক্রম শুরু হবে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 100র মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো প্রিপারিং স্টেজে আছে। তাইলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হয়ে যাবে 200র মতো, পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যাবে 100র মতো। এবং আবার এই সরকার আরেকটা নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, বিদেশি ইউনিভার্সিটিগুলো, বিদেশের নাম করা ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাস এই সকল দেশে আসবে। এবং একটা অলরেডি অপারেটিং মালয়েশিয়ার একটা ভালো বিশ্ববিদ্যালয় অলরেডি বাংলাদেশে কার্যক্রম শুরু করে দিচ্ছে। এবং ভবিষ্যতে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের অনেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই বিভাগীয় শহরগুলোতে কিন্তু স্থাপিত হবে। পর্যায়ক্রমে এগুলো জেলা পর্যায়ে কিন্তু চলে আসতে পারে। এখন দেখেন যে আপনার শিক্ষাটা কিন্তু একেবারে হাতের কাছে, একেবারে হাতের কাছে, কিন্তু আপনার কম্পিটিশন কিন্তু অনেক বেশি। এসএসসি পরীক্ষাতে এখানে শঙ্কর আছে, অভিজ্ঞ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি দেখেন কতজন জিপিএ 5 পাচ্ছে। এরপরে ইন্টারমিডিয়েটে যে বৃন্দাবন সরকারি কলেজ থেকে আপনার 100র মতো জিপিএ 5 পাচ্ছে। তো এখন এই জিপিএ 5 গুলা যাচ্ছে কোথায়? আমি প্রায় আবার বললাম তো, আমার এই যে ইউনিভার্সিটি ছাড়া তো মেডিকেল কলেজ, তো এখন জেলায় জেলায় কিন্তু মেডিকেল কলেজও, এই যে অভিগঞ্জে কিন্তু মেডিকেল কলেজ আছে, অভিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় আছে। তো এখন হচ্ছে সুযোগগুলো কিন্তু খুব কাছে চলে আসছে আমাদের, কিন্তু কম্পিটিশনটা দেখে অনেক বেশি। আজকে আমি আজমিরগঞ্জ গিয়েছি, আমি যখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অলরেডি প্রফেসর, তখন আমি আজমিরগঞ্জ গেছি, অভিগঞ্জের ছেলে আমি। এবং আমাদের তো ইকবাল ভাই খ্যাতি দিয়েছেন, যে সোহেল ভাইও বলেছেন যে মাটিও মানুষের যে সারা জীবন থাকে, কিন্তু আমি আজমিরগঞ্জ গেছি আপনার কিসে প্রফেসর ওয়ার্ক করে। অথচ আজকে আজমিরগঞ্জ থেকে ক্লাস 3 বা 4-এ পড়ে একজন এসে এখানে বক্তৃতা দিয়ে চলে গেছে। যে যুগটা আপনার কি দেখেন।
আজকে এখানে আমি এই যে লাইভ করতে দিন রাত্রে এখানে আমি বক্তব্য দিচ্ছি, ইউএসএ তে দেখবে হয়তো বা আমি বক্তব্য দিয়ে যখন নামবো অনেকে আমাকে ফোন দিবে, তোমার বক্তব্য শুনছি তুমি অমুক কানেক্টেড, সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখন কথাবার্তা বললেও কিন্তু হুশ করে বলতে হবে। আগে একটা কথা বললে এখন কিন্তু কথা আপনার সবসময় লাইভ হচ্ছে, এটা এখানে প্রিজার্ভ হয়ে যাচ্ছে, 50 বছর পরে এটা খুঁজে কিন্তু আবার একজন পেয়ে যাবে যে আমার কথা কি বলছিলাম এবং কি করছে এখন। তো যাই হোক, এখন এত কম্পিটিশনের পরও এত মানে সুযোগ সুবিধা থাকার পরও কম্পিটিশনটা কিন্তু খুবই বেশি। আগে আজ থেকে 25-30 বছর আগে যখন চাকরির বিজ্ঞাপন হতো বা বিভিন্ন ধরনের চাকরি, এগুলো ছিল কিন্তু উপজেলা পর্যায়ে কম্পিটিশন বা জেলা পর্যায়ে কিন্তু কম্পিটিশন। এরপরে আসলো আপনার চাকরির কম্পিটিশন বিভাগীয় পর্যায়ে, যে আপনার সিলেটে গিয়ে পরীক্ষা দিবেন যে কিছু চাকরি আছে এদের মধ্যে। এরপরে আসলো আপনি সারা বাংলাদেশের মধ্যে কম্পিটিশন করবেন। এখন দেখেন অনেকগুলো চাকরির কম্পিটিশন কিন্তু বিশ্বব্যাপী। আমি যে জিনিসটা বলছিলাম যে এত জিপিএ 5 পাচ্ছে কি যাচ্ছে, এইগুলো কি বিফলে চলে যাচ্ছে? না, বিফলে চলে যাচ্ছে না। এত বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলার সবগুলা জিপিএ 5 চান্স দিলেও আপনার কয়েক হাজার জিপিএ 5 কিন্তু চান্স পাবে না। আপনি অনেকে কিন্তু বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাচ্ছেন এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও। তাইলে এরা যাচ্ছে কোথায়? আপনি দেখেন বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর কিন্তু ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে কিন্তু এখানে যাচ্ছে। তো মেধার কম্পিটিশনটা কিন্তু এখন হচ্ছে বিশ্বব্যাপী, এটা কিন্তু আর লোকালি না। তো এখন হচ্ছে আপনার যোগ্যতা অর্জন এইভাবে থাকতে হবে। আগে জেনেতনভাবে একটা পড়া পরে কিন্তু আপনি শেষ করবেন, কিন্তু এখন আপনার বাচ্চা কাচ্চাকে ওইভাবে কিন্তু তৈরি করতে হবে এবং বৈশ্বিক নাগরিক হিসাবে কিন্তু তৈরি করতে হবে। একটা পর্যায়ে দেখেন আপনার কম্পিউটার, কয়টা কম্পিউটার ছিল অভিজ্ঞ শহরে এবং কম্পিউটারের সাইজ কি ছিল, টিভির সাইজ কি ছিল, টিভিটা যখন খোলা হতো আপনি দেখবেন এটার পেছন আর কি কত বিশাল আকার। এখন দেখেন টিভিটা কত স্লিপ, একেবারে স্লিপ, পাতলা। একটা মোবাইলের মধ্যে আপনার কত ধরনের প্রযুক্তি আপনি জানেন না আপনার মোবাইলে কি আছে, আপনার বাচ্চা কাচ্চা কিন্তু এগুলা খুঁজে খুঁজে কিন্তু বের করে ফেলতেছে। আজকে আমি দেখেন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা চলে আসছে। কৃত্রিম মানে বুদ্ধিটা হচ্ছে আর্টিফিশিয়াল, ন্যাচারাল না, আর্টিফিশিয়াল এবং খুবই সহজ। আপনার মোবাইলে এই যে এই আপনার চ্যাট জিপিটি আছে, এখানের মধ্যে আপনি লিখবেন যে এই ব্রাইট একাডেমির অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির, আজকে কি বক্তব্য দেবে, এতটুকু আপনি লিখবেন। লিখে দেখেন এখন উপস্থিত থাকা অবস্থায় আপনি কেউ চেক করলে চেক করে কি কি বক্তব্য আপনি দেখবেন। আমি কিছুক্ষণ আগে যে বক্তব্য দিয়ে দিচ্ছি অলরেডি, এটা অলরেডি গুগলে এখানে ট্রান্সলেট করে দিয়ে দিচ্ছে, আপনি এটা চেক করতে পারেন। এটা কিন্তু চলে আসছে অলরেডি। এখন এইভাবে এত জিনিসগুলো এবং জ্ঞান আপনার যে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, আপনি গুগলে ট্রাই করেন, সে কিন্তু আনসার আপনাকে দিয়ে দিচ্ছে। আগে একটা পর্যায়ে আপনার লাইব্রেরিতে পড়তো মানুষজন গিয়ে, কত বই খোঁজাখুঁজি করে একটা থিসিস লিখতো, একটা কি লিখতো, এখন কিন্তু এগুলো করতে হয় না, আপনি সহজে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা তো সহজে তো সবাই পাচ্ছে, এটা যে আপনি পাচ্ছেন তা না, সহজে কিন্তু সবাই পাচ্ছে। তাহলে এই পাওয়ার টেকনিকটাকে আপনাকে জানতে হবে। গুগল সবাই কিন্তু স্মার্টলি ইউজ করতে পারে। আপনার যে ফোনটা, এই ফোনটা কিন্তু একটা ধরেন আইফোন 14 প্লাস, তা আইফোন 14 প্লাস তো কিন্তু দুইজন মানুষকে যদি দেন, সে কিন্তু দুইজন দুইভাবে কিন্তু ব্যবহার করবে। প্রযুক্তির ব্যবহার কিন্তু জানতে হলে আপনাকে স্মার্ট হতে হবে, ওই ব্যাপারে আপনার দক্ষতা অর্জন করতে হবে। তারপরে দেখেন এখন ক্লাউড কম্পিউটিং চলে আসছে। যেমন কম্পিউটার যদি দেখেন অনেকের বাসায়, এখানে আমি ধরে নিতে পারি 80% ছেলে মেয়ে কম্পিউটারের সাথে পরিচিত। কম্পিউটারের সেট আপটা কি? একটা মনিটর থাকে, একটা সিপিইউ থাকে, কিবোর্ড থাকে, প্রিন্টার থাকে, এই হচ্ছে কম্পিউটারের একটা সেট আপ। এখন যে কম্পিউটার আসতেছে বা চলে আসছে, এগুলো কোনো কিছু থাকবে না, শুধু আপনার কিবোর্ড থাকবে ডাটা এন্টার করার জন্য, কোনো সিপিইউ থাকবে না। সিপিইউ হচ্ছে স্যাটেলাইটের একটা জায়গায় আপনার ফিচার হবে, অর্থাৎ ক্লাউডে কিন্তু এখানে চলে যাচ্ছে, ক্লাউড কম্পিউটিং চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনের সাথে আপনি যত দ্রুত রেসপন্ড করতে পারবেন, যত দ্রুত এটাকে নিতে পারবেন, ততই টিকে থাকবেন, অন্যরা কিন্তু এখানে টিকে থাকবে না। এখন হচ্ছে আমরা বলছি যে হাসবি বলছিল যে আপনার এই যে মেধার লালন করতে হবে, তারপরে কি বাচ্চাদের নীতি নৈতিকতা। তো এখন এত বিশ্ববিদ্যালয় হলো,
আগে অভিনব শহরে আমরা যখন পড়ি, অভিনব শহরে 5টা হাই স্কুল, অভিনব সরকারি উচ্চ বিদ্যালয়, অভিনব হাই স্কুল, জ্যাক ক্যান্ডিস্কি হাই স্কুল, তারপরে বিডিটিসি গার্লস হাই স্কুল আর অভিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, এই 5টা। আজকে দেখেন পাড়ায় পাড়ায় হাই স্কুল, প্রতিটা এমন কোনো ইউনিয়নে নেই যেখানে একটা হাই স্কুল নাই, একটা কলেজ নাই, এমন কোনো গ্রাম নাই যে গ্রামটা একটা সরকারি প্রাইমারি স্কুলের সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্ডারগার্টেন একেবারে প্রত্যন্ত কিন্ডারগার্টেন নামক প্রতিষ্ঠানগুলো কিন্তু চলে আসছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স তো আমি দিলাম, কিন্তু তারপরও নীতি নৈতিকতাটা কমে যাচ্ছে। এই যে আপনার ক্রাইমের পরিমাণ, আপনি দেখেন আজ থেকে 25-30 বছর আগে, এখানে যারা অভিভাবকরা আছেন বা আমাদের বয়সী আছেন, আমার বয়সী আছেন, আপনি 25-30 বছর আগে ক্রাইমগুলা কি ছিল, অপরাধগুলা কি ছিল সমাজে, এখনের অপরাধগুলা কি? আজ থেকে 25-30 বছর আগে এগুলা কিন্তু শোনা যায় নাই যে মা বাবা তার সন্তানদের অবহেলা শিকার হয়ে এভাবে মারা গেছে। একটা তো মিডিয়াতে আসছে, আজকেও মিডিয়াতে আরেকটা জিনিস আসছে, মিরপুরে আরেকটা জিনিস ঘটছে। তো কত জিনিস কিন্তু মিডিয়ার বাইরে কিন্তু থেকে যাচ্ছে, আমরা যেগুলো জানি না, যেগুলো আরো নির্মম, আরো এদের অবস্থা কিন্তু আরো করুন। তাইলে আপনি দেখেন যে আমরা নীতি নৈতিকতার কিন্তু আমরা মোরালিটি বা আমাদের মানবিকতা কিন্তু এখানে কমে যাচ্ছে। এটা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, আপনি দেখেন আমরা ক্লাস, এখনো বাচ্চা কাচ্চারা অনেক জানে, ক্লাস 8-এ থাকতে আমরা কি করতাম, বা ক্লাস 7-এ থাকতে এইম ইন লাইফ একটা রচনা আসতো। তো এইম ইন লাইফ কি, এখানে রচনা আমরা পড়ছি যে আমরা ডাক্তার হব, ডাক্তার হয়ে গ্রামে যাব, গ্রামে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা দেবো। অনেকে এই রচনার সাথে পরিচয়। ক্লাস 8-এ আসছে এইম ইন লাইফ 2-এ, সে ডাক্তার হবে, ডাক্তার হয়ে গ্রামে যাবে, বিনা পয়সায় চিকিৎসা দেবে। ক্লাস 9-এ, এখন 9-এ কেউ সায়েন্সে, কেউ আর্টসে, কেউ কমার্সে। তো সাধারণত যে সায়েন্সে পড়ে আমরা ধরে নিতে পারি সেই কিন্তু ডাক্তারের লাইনে আছে, কিন্তু যে কমার্সে রচনা আসছে এইম ইন লাইফ, সেও লিখে সে ডাক্তার হবে, ডাক্তার হয়ে গ্রামে যাবে, এরপরে বিনা পয়সায় চিকিৎসা করবে। ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে আর্টসে, আসছে রচনা এইম ইন লাইফ, ওই সে ডাক্তারই, আর কোনো পেশা নেই, সে খালি ডাক্তারই তো ওই গ্রামে চলে যাবে, এরপরে বিনা পয়সায় চিকিৎসা করবে। এরপরে এর মধ্যে কেউ কেউ ডাক্তার হয়, সরকার প্রথম পোস্টিংটা তার গ্রামে দেয়, তার আর গ্রাম আর ভাল লাগে না, সে কম্পিটিশন করে কিভাবে শহরে আসবে, এই কম্পিটিশনটা শুরু হয়ে যায়। ওই যে বলছিল যে সারা জীবন বলে আসছে যে বিনা পয়সায় চিকিৎসা, কেউ কেউ করে, অনেকে বিনা পয়সায় চিকিৎসা, কি পয়সা দিয়ে আপনার চিকিৎসার সুযোগ পাওয়া যায় না। আমরা দেখি না ডাক্তারের এই যে স্যাম্পল, এটাতে সে স্যাম্পল নেওয়ার জন্য এটা নিয়ে পড়ালেখা করবে, গবেষণা করবে, এরপর এটা ডিসপোজ করে ফেলে দিবে বা গরিব কাউকে দিয়ে দিবে। এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, এটা হচ্ছে স্যাম্পল দেওয়ার মেইন উদ্দেশ্য। যারা এখানে অনেকে ফার্মাসিউটিক্যাল থাকতে পারে, আমি কিন্তু সব ডাক্তারের কথা বলছি না, কেউ কেউ কথা বলছি। এরপরে কি এটা সে আবার হাসপাতালে ওই যে ফার্মাসিতে এটা আবার বিক্রি করে কম টাকা দিয়ে, এরপরে ফার্মেসিতে আবার অভিযান করে স্যাম্পল পায়, আবার ওই ফার্মাসিকে আবার এসে জরিমানা করে যায়। এই কত ধরনের একটা বিব্রতকর মুহূর্ত। কি জন্য এটা সৃষ্টি হলো? ওই যে সে শুধু মুখস্থ করছে, এটা কিন্তু মনে ধারণ করে নাই। ওই যে অন্যের লেখা সে পড়ে ফেলছে, রচনা একটা লিখে দিছে, সে এটা মুখস্থ করছে, সে পড়ছে, এই মুখস্থের সাথে সেই জিনিস মনে প্রাণে বিশ্বাস করে নাই। যদি মনে প্রাণে বিশ্বাস করে, সে যদি বলতো যে আমি কোনো কিছু হব না, আমি ডাক্তার হব না, আমি ইঞ্জিনিয়ার হব না, আমি শিক্ষক হব না, আমি রাজনীতিবিদ হব না, আমি আইনজীবী হব না, আমি মানুষ হব, তাহলে কিন্তু তার মধ্যে একটা সত্যিকারের মানুষ হতে পারে। আমি তো বললাম যে ইংল্যান্ডে ছিলাম, ইংল্যান্ডে দেখেন বাচ্চা কাচ্চাদের প্রথমেই ব্রিটিশ ভ্যালুস শেখায়। ব্রিটিশ ভ্যালুস কি? টলারেন্স, সহনশীলতা। আপনি সবসময় সহনশীল থাকবেন, রেগে যাবেন না, সবসময় সহনশীলতা। রেসপেক্ট টু আদার্স, অন্যকে শ্রদ্ধা। তারপরে যে ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে তো অন্যের মতামতকে আপনি মেনে নেবেন। ডেমোক্রেসি মানে ভোট দেয়া না, সবাই এখানে সমান অধিকার পাবে, কথা বলার সমান অধিকার পাবে, সব অন্যকে প্রায়োরিটি দেবে, এবং এই জিনিস তার মনের মধ্যে দিয়ে দেয়। এই জন্য আপনি দেখবেন যে ব্রিটেনে সবসময় আপনি থ্যাংক ইউ, সরি, অ্যাপোলজি, এই জিনিসগুলোর ব্যবহার কিন্তু খুবই বেশি। কিন্তু আমাদের মধ্যে দুই বন্ধু যদি দেখা হয় কয়েকদিন পরে, মনে হবে এখানের মধ্যে একটা মারামারি। কোথাও কোনো দেশে বন্ধুরে শালা ডাকে না। শালা মানে কি? বাবার
মানে শালা মানে কি বোনের কি শালা, আবার শালার ঘরে শালা রাখে ক্লোজ ফ্রেন্ডকে, এ আবার খুশি হবে। এটা কোনো দেশে এখানে নাই যে বন্ধুরে শালা রাখতেছে, কিন্তু আমরা খুশি। এই দুই বন্ধুর দেখা হলে মনে হচ্ছে যে এখানে একটা মারামারি এখানে চলে আসছে। আড্ডা দিলে পাশের জন কিন্তু আর বসতে পারে না, অথচ আমরা বাইরে গেছি একই প্রতিবারে আড্ডা দিচ্ছে, 3-4 বন্ধু কি করতে পাশে আরেকজন একজন কিন্তু ডিস্টার্ব হচ্ছেন। আর এখানে আমাদের দেশে যদি আড্ডা দেয় পাশে আরেকজন বসার কিন্তু কোনো উপায় নাই। ট্রেনে যাবেন, আমি ট্রেনে যাচ্ছি শায়েস্তা হাউস থেকে, 3 জন উঠছে, এদের আলাপে বসতেই পারতেছে। পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি করেন কি? আনন্দ মনে পড়ে, মমির সিং আনন্দ মনে পড়ে। তো আমি বলি কোন সাবজেক্টে পড়েন? কয় অনার্স করতেছে। আমি বলছি না অনার্স করতে বুঝতে পারছি, কোন সাবজেক্টে? কয় সাবজেক্টটা কি জানি। আমি বলি অনার্স করেন আপনি, সাবজেক্টটা কি জানি? মানে অর্থনীতি। কোন না অর্থনীতি না, আরেকটা বলেন তো। আমি বলছি পলিটিক্যাল সায়েন্স। কয় আরে না না পলিটিক্যাল সায়েন্সটা কি একটা জানি। আপনি চিন্তা করেন। এবং এর আলাপে দেশ, জাতি, ভবিষ্যৎ, জাতিসংঘ সবকিছু সে জানে। আপনি একটা বাজারে যান, একটা কাজ করে যান, আপনি কোথায় পার্টিসিপেট করতে পারবেন? একটা টিভি ছেড়ে দিল, চা বিক্রি করতেছে, এই টিভি দেখতেছি। আর দেশ, জাতি, ভবিষ্যৎ এগুলো বাংলাদেশ নিয়ে কোনো আলোচনাই নেই। মিনিমাম আলোচনা হচ্ছে ইরানে যে হামলা হচ্ছে, ইসরায়েলের অবস্থা কি, লেবাননের অবস্থা। পাশের যে তার মা মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, বিনা ওষুধে, এটার কিন্তু কোনো খোঁজখবর নাই। এটার মেন কারণ হচ্ছে ওই যে আমাদের দেশে দেখেন এক কবিতা, কে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কবিতা পড়ছেন এবং কোনো মানুষ আছে নাকি? তাইলে কই কই সে ভালো হয়ে চলতো? 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দেশে, আজান শুনে সকাল হয়, আজানের মাধ্যমে সন্ধ্যা হয়। বাংলাদেশের এমন কোন ভূখণ্ড আছে যেখানে আজানের আওয়াজ যাচ্ছে না, আজানের শব্দ যায় না? আপনি দেখেন না কোন ভূখণ্ডটাতে ফজরের আজানের আওয়াজ যাচ্ছে না, মাগরিবের আজানের আওয়াজ যাচ্ছে না। তো এই আজানের অর্থ কি? প্রথমেই সে বলছে আল্লাহ মহান, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আচ্ছা, সে নামাজে যাচ্ছে, বলতেছে, সে কল্যাণের দিকে যাচ্ছে, নামাজের দিকে যাচ্ছে। তো নামাজ শুরু হচ্ছে কি দিয়ে? নামাজের সবচেয়ে বড় বাধ্যবাধকতা হচ্ছে আলহামদুলিল্লাহ বা সূরা ফাতিহা থাকতে হবে, এটা ছাড়া নামাজ হবে না। অন্য সূরা যে কোনটা হতে পারে, আয়াত হবে, মিনিমাম 3 আয়াত হবে, কিন্তু সূরা ফাতিহা থাকতে হবে। তো সূরা ফাতিহার অর্থ কি আপনি দেখেন? যে আমি যেন সহজ সরল পথে চলি, সিরাতাল মুস্তাকিমের সাথে চলি, যে সকল মানুষ অভিশপ্ত হয়ে গিয়েছে তাদের পথে যেন না চলি। এটাই তো। এইগুলো তো প্রতি মিনিমাম সে 5 বার, 5 ওয়াক্তে কতবার, কত রাকাত, 17 রাকাতে কতবার সে আলামত সূরা পড়তেছে। তো সে তো তাহলে তো এই দেশের সব মানুষ ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে তো ভালো হচ্ছে না। এই দেশে তো আইনেরও দরকার ছিল না। এইগুলো যদি বিশ্বাস করতো এমনি কিন্তু চলতো। তো আমরা যে জিনিসটা করি এই জিনিসটা বিশ্বাস করি না। আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলে, আমি ইংল্যান্ডে থাকতে আমার একটা ফ্রেন্ড চলে জার্মানি, ওই সবসময় ডিস্টার্ব করতো। ওই আমার বাসার পাশে দিয়ে গেলে আমার একটা ফোন দিত, হক, আমার নাম হক নামে পরিত, হক তুমি কই? তো আমি বলতাম যদি বাসায় থাকি আর চলে আসে, এক কাপ কফি খেয়ে যাবো, এইভাবে। তা আমি একদিন ভালো লাগতো স্যার, আমি তারা অ্যাভয়েড করবো। তো এভাবে ফোন দিছে, হক তুমি কই, ওয়ার আর ইউ? তো আমি বললাম আমি তো ইউনিভার্সিটিতে রয়ে গেছি, আসলে আমি বাসায়। আমি তো ইউনিভার্সিটি, আমি তোমার বাসার কাছে দিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম বাসায় থাকলে তোমার সাথে এক কাপ কফি খাবো, বেরোবা। তো আমি ফোন রেখে দিছি। আমার মেয়ে তখন ক্লাস 3-তে পড়ে, এখন এই মেয়ে এসএসসি পরীক্ষা দিল। আমার মেয়ে বলতেছে, আব্বা তুমি এত বড় মিথ্যাবাদী, তুমি এত মিথ্যা বলো, তুমি বাসায় থেকে তোমার বন্ধুরে বলতেছো তুমি ইউনিভার্সিটিতে। আব্বা চিচি আব্বা, আমার জীবনের শিক্ষা হয়ে গেছে, অন্তপক্ষে আমি এখন এক জায়গায় থেকে অন্য জায়গায় বলি না। আপনার এটা আমরা কিন্তু সহজে বলি, আমরা থাকি মার্কেটে বলে আরো দোস্ত ঘুমাইতেছি, তো বাচ্চাকে দেখতেছে আরে আব্বা তুই ঘুমাইতেছে না, বলতেছে আরেকজনে কি। তো বাচ্চা আপনি কি বলবেন? এই বাচ্চারা বলবেন তুমি সত্য কথা বলিও, বাচ্চা মনে মনে বলবে তুমি সারাদিন মিথ্যা কথা বলো, আমারে বলো সত্য বলতে। ঠিক তেমনিতে আমরা স্কুলে টেস্টগুলো এই জিনিসগুলো কিন্তু আমরা করি। তো বাচ্চা কাচ্চা তো রোল মডেল দেখে, তার রোল মডেল কি? শিক্ষক। আপনি দেখবেন প্রত্যেকটা বাচ্চাদের আপনি জিজ্ঞেস করে সে কি হতে চায়, বলবে শিক্ষক।